ট্যাক্সেশন ইন বাংলাদেশ। টপিকস হচ্ছে অংশীদারি। তাহলে অংশীদারি চ্যাপ্টার থেকে আমাদের প্রায় সময় 10 মার্কের একটা কোশ্চেন আসে। তাহলে আমরা আজকে যে অঙ্কটা করব, এই অঙ্কটার মধ্যেই অংশীদারির সব অঙ্কই। তাহলে আমরা এর আগে যৌথ মূলধনী অঙ্কগুলো করছিলাম। তাহলে যৌথ মূলধনী যেগুলো আমাদের নিয়মে যে যা ছিল, ওই সবগুলাই অংশীদারিতে আসবে। শুধুমাত্র অংশীদারি চ্যাপ্টারে বাড়তি আসবে হচ্ছে অংশীদারটা কি কি পাবে। যৌথ মূলধনী কারবারে অননুমোদনযোগ্য খরচ যেগুলো ছিল, এখানেও অননুমোদনযোগ্য খরচ ওইগুলোই শুধুমাত্র আমাদের অ্যাড হবে। অংশীদারটা কি কি পাবে, যেমন এখানে বলছে সাদি এবং সঞ্জিত ভাই ভাই কোম্পানি এর দুইজন অংশীদার, তাদের মুনাফা বন্টনের অনুপাত সমান। অর্থাৎ লাভ লোকসান বন্টনের অনুপাত হচ্ছে দুইজনের সমান। আর সমান মানে কি? 1:1। একজন যদি লাভ পায় 10,000, আর একজনও পাবে 10,000। উক্ত ফার্মে 2022 সালের 30 জুন সমাপ্ত বছরের লাভ লোকসান হিসাব নিম্নে দেওয়া হলো। তাহলে অনুমোদনযোগ্য খরচগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। এটা আমরা যৌথ মূলধন থেকে শিখছিলাম। আর হচ্ছে অংশীদারটা কি কি পাইছে, এই খরচগুলো আমাদের নিয়ে আসতে হবে। তাহলে অনুমোদনযোগ্য খরচের মধ্যে আমাদের কাজ আসবে না বেতন, এটা হচ্ছে আমাদের কি অনুমোদনযোগ্য বেতন, ভাড়া, বিজ্ঞাপন, অবচয়। বিজ্ঞাপন কখন অনুমোদনযোগ্য হবে? যদি এর সাথে বিলম্বিত থাকে। সাধারণ খরচ এর মধ্যে কোনো কিছু যুক্ত থাকলে আসবে। তাহলে আমাদের অননুমোদনযোগ্য খরচের মধ্যে আমরা একটা এন্ট্রি পাচ্ছি হচ্ছে কুড়ির সঞ্চিতি। তারপরে কুড়িটাও আমাদের অননুমোদনযোগ্য খরচ না। তারপরে আমাদের মূলধনের সুদ, অংশীদারটা যা যা পাবে। অননুমোদনযোগ্য খরচের সাথে কি কি অ্যাড হবে? অংশীদারটা যা যা পাবে এগুলো। তাহলে এই যে কুড়ির সঞ্চিতি একটা অননুমোদনযোগ্য খরচ। আর হচ্ছে আমাদের অংশীদারটা পাবে কি? এখানে অংশীদার পাবে হচ্ছে যে মূলধনের সুদ, এই যে নাম দেওয়া আছে সাদি, সানজিৎ। তারপরে বেতন, এই বেতনটা অংশীদার পাবে, একটা হচ্ছে সাদি, সানজিৎ, তাহলে এটাও আসবে। তারপরে আমাদের কি আছে? সানজিতের কমিশন, তাহলে এই কমিশনটা আসবে। আর আমাদের যৌথ মূলধনের মতোই আমরা অঙ্কটা স্টার্ট করব হচ্ছে কোথায় থেকে? নিট লাভ দিয়ে, এই নিট লাভ দিয়ে অঙ্কটা শুরু করব। আর ক্রেডিট পাশে যেগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের অকার বাড়ি আয়। তাহলে অকার বাড়ি আয়ের মধ্যে আমরা এখানে দেখতেছি কি মোট লাভটা তো আমাদের কার বাড়ি আয়, এটা হবে না। অকার বাড়ি আয়ের ভিতরে আমাদের দেখতেছি ব্যাংক, বাণিজ্যিক সিকিউরিটি সুদ, ব্যাংক সুদ, লভ্যাংশ, গৃহ সম্পত্তি হতে আয়। এখানে লেখা আছে নিট, অথবা লেখা থাকতে পারে মোট। আচ্ছা, আমরা একটা অঙ্ক করলে ক্লিয়ার হব। মানে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ক্লাসটা করি, তাহলে দেখবো আমাদের অনেক অংশই এই অঙ্কটা একদম ক্লিয়ার হয়ে গেছে। আর এই অঙ্কটা পারলে এই চ্যাপ্টারের 80% অঙ্কগুলাই করা যাবে। নিচে কি দেওয়া আছে? অন্যান্য তথ্যাবলীর মধ্যে আছে উক্ত বছরে ফার্মের বিক্রয়ের পরিমাণ ছিল 1,25,00,000 টাকা। উপরোক্ত তথ্য হতে ফার্মের মোট আয়, তাহলে মোট আয় বের করো ও কর দায় নির্ণয় করো। তাহলে আমরা কি করব? আগের মতোই ঘরটা নামবো। টাকার ঘর হচ্ছে এই যে এইভাবে দিয়ে দেখো, উপরে খালি লিখবো করদাতা ভাই ভাই কোম্পানি, আয় বর্ষ 21-22, কর বর্ষ 22-23, মোট করযোগ্য আয় নির্ণয়। তাহলে মোট করযোগ্য আয় নির্ণয়ের মধ্যে আমরা কি আনবো? প্রথমেই বলছিলাম যৌথ মূলধনের মতোই, যে আমরা কি করব প্রথমে এই লাভ ক্ষতি হিসাব অনুযায়ী নিট লাভ, নিট লাভ দিয়ে অঙ্কটা শুরু করব। এই নিট লাভটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, দেখো এইখানে আমাদের নিট লাভটা দেওয়া আছে। এই নিট লাভটা এনে আমরা সরাসরি ফাইনাল করে বসাবো। তারপর আমরা কি করছিলাম? যৌথ মূলধনী কোম্পানি করছিলাম যোগ অননুমোদনযোগ্য খরচ সমূহ। তাহলে আমরা যোগ লিখবো, যোগ অননুমোদনযোগ্য খরচ সমূহ। অননুমোদনযোগ্য খরচ সমূহের ভিতরে আমরা যৌথ মূলধনীতে যা করছিলাম ওইগুলো আসবে। আর অংশীদারিটা কি কি পাইছিল এটা আসবে। তাহলে অননুমোদনযোগ্য খরচের মধ্যে আমাদের কি আছে বলো? অননুমোদনযোগ্য খরচের মধ্যে আমাদের কি পেলাম আমরা? এটা হচ্ছে অনুমোদনযোগ্য, এটাও অনুমোদন, অবচয়, বিজ্ঞাপন অনুমোদন, সাধারণ খরচ অনুমোদন, এটাও অনুমোদন। তাহলে অননুমোদনযোগ্য খরচের মধ্যে আমরা কি পেলাম? এক কথা বলো, অননুমোদনযোগ্য খরচের মধ্যে কি পেলাম? কুড়ি কুড়ির সঞ্চিত। সঞ্চিত। ঋণ সঞ্চিতি, তাহলে একটা পেলাম। আর কি আসবে? অংশীদারটা যা পাইছে ওগুলো আসবে। মূলধনের সুদ। তাহলে অংশীদারটা পাইছে হচ্ছে মূলধনের সুদ, এটা আসবে। বেতন, বেতনও তো অংশীদারটা পাইছে, এটা আসবে। সামজিতের কমিশন আসবে। তাহলে আমরা তাহলে কয়টা আনবো? এই যে কুড়ির সঞ্চিতিটা আনবো, মূলধনের সুদ আনবো, বেতন আনবো,
এগুলো সরাসরি লিখবো। দেখো এই যে ভাবে যোগ অনুমোদনযোগ্য খরচ সমূহ। তাহলে লিখলাম কুড়িন সঞ্চিতি ফাইনাল ঘরে লিখলাম, মানে দ্বিতীয় প্রথম ঘরে। তারপরে মূলধনের সুদ। মূলধনের সুদটা আমাদের এই যে দুইজন কে কত পাইছে, সাদি 50,000, সামজিৎ 30,000, তাহলে দুইটা যোগ করে 80,000। তারপরে বেতন। বেতন যেভাবে আছে ওইভাবে লিখবো, একজন পালি একজন, দুইজন পালি যোগ করে লিখবো। বেতন দুইজনই পাইছে, সাদি সামজিৎ। তাহলে সাদি 60,000, সামজিৎ 50,000, তাহলে বেতন হচ্ছে 1,10,000। বেতনের পর আমাদের দেখো কি পাইছে বেতনের পর। বেতনের পরে আছে সামজিদের কমিশন 80,000, এটা একটাই আছে। তাহলে আমরা সরাসরি লিখবো সামজিদের কমিশন। তাহলে এখানে আমরা দিলাম অননুমোদনযোগ্য খরচ এবং অংশীদারটা যা যা পাইছে এগুলা দিলাম। দেওয়া শেষ আমাদের। তাহলে দেখো শেষ হওয়ার পরে আমরা কি করব, যোগ করব। এইটুক যোগ করলাম, যোগ করে এই ঘরে লিখলাম। লেখার পর আমাদের যেটা বের হবে, এই যে উপরেরটার সাথে যোগ করে যেটা বের হবে, এটার নাম হবে কি, কারবারি ও অকারবারি আয়। আমাদের আমরা যে যৌথ মূলধনিতে করছিলাম, লিখছিলাম কি বলেন তো, আমরা কারবারি ও অকারবারি আয় লিখছিলাম না? বলেন লিখছিলাম কি, কারবারি ও অকারবারি আয়। জি স্যার। জি জি স্যার। স্যার। এইখান থেকে আমরা কি করছিলাম, অকারবারি আয়গুলো বাদ দিলে আমাদের কি বের হবে, বাদ দিস। অকারবারি আয়গুলো বাদ দিলে। টাকার বাড়ি। কারবারি আয়। আমরা কি এতটুক কি বুঝতে পারছি, যে এই যে এইটুক কি বুঝতে পারছি আমরা সবাই, নাকি কারো ল্যাগ থাকলে বলেন? স্যার বুঝতে জি পারছি। স্যার, বুঝতে পারছি। তাহলে অন্যান্য অঙ্কে কি এইটুক করা যাবে? জি স্যার। তাহলে অকার বাড়ি আয়, তাহলে অকার বাড়ি আয় আমরা কি করব, বাদ দেওয়ার সময় কোনো কাজ করব না। বাদ দেওয়ার সময় আমরা কি করব, ক্রেডিট পাস থেকে সরাসরি যে টাকাগুলো আছে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিব। তাহলে ক্রেডিট পাস আমাদের অকার বাড়ি আয়ের মধ্যে এই যে আছে কি, বাণিজ্যিক সিকিউরিটি সুদ, ব্যাংক সুদ, লভ্যাংশ, গৃহ সম্পত্তি হতে আয়। তাহলে কয়টা আছে, 1, 2, 3, 4। এই চারটা যা আছে ওইখান থেকে কপি পেস্ট করে এখানে নিয়ে আসবা। দেখো অকার বাড়ি আয় এই যে চারটা, দেখো আমি সরাসরি কপি পেস্ট করে এখানে নিয়ে আসলাম। নিয়ে সেই চারটা যোগ করে কি করতে হবে, দ্বিতীয় ঘরে দিবা। দ্বিতীয় ঘরে দিয়ে কি করবা বলো? কার বাড়ি আয়। চারটা যোগ করে দ্বিতীয় ঘরে দিলাম। এই যে এই চারটা যোগ করে আমরা দ্বিতীয় ঘরে লিখলাম 1,35,000। এবার এর থেকে আমরা কি করতে চাচ্ছিলাম, বাদ দিতে চাচ্ছিলাম। তাহলে এই উপরেরটা থেকে আমরা বিয়োগ করলাম। বিয়োগ করলে আমাদের বের হলো এটা। তাহলে আমাদের কারবারি আয়। এখানে ছিল হচ্ছে কারবারি ও অকারবারি আয়, দুইটা মিলে এখানে মিক্সার ছিল। এখান থেকে আমরা কি করলাম, কারবারি আয়টুক বাদ দিলাম। তাহলে কারবারি আয়টুক বাদ দিলে যেটা বের হলো এটা, অকারবারি আয়টুক বাদ দিলাম। বাদ দিলে আমাদের বের হলো কারবারি আয়। দেখো সমস্যা আছে এইটুকের মধ্যে? না স্যার। তারপরে যোগ অকারবারি আয়, আবার এগুলো যোগ করব। যোগ করার সময় আমাদের একটু কাজ করতে হবে। কর মুক্ত থাকলে কি করব, বাদ অকার দ্বারা কি করতাম, কর স্যার মুক্ত। 10/8। এই কর মুক্ত থাকলে বাদ অকার দ্বারা কি করতাম, কর মুক্ত থাকলে বাদ অকার দ্বারা কি করতাম, মনে নাই? স্যার সম্পূর্ণ অকদার্য সম্পূর্ণ। এই আতিয়া বলো, কর মুক্ত থাকলে অকার দ্বারা কি করতাম, অকার দ্বারা সম্পূর্ণ হইতো। সম্পূর্ণ। তাহলে কর মুক্ত তো নাই, তাহলে আমাদের আছে হচ্ছে বাণিজ্যিক সিকিউরিটি সুদ। তাহলে বাণিজ্যিক সিকিউরিটি সুদটা আমরা সরাসরি লিখলাম এখানে, বাণিজ্যিক সিকিউরিটি সুদ। আর আগের অধ্যায়ে যৌথ মূলধনিতে আমরা যে মোটা অঙ্কিত করছিলাম, যৌথ মূলধনিতে মোটা অঙ্কিত লভ্যাংশটা যে মোটা অঙ্কিত করছিলাম, লভ্যাংশ কিভাবে করছিল আতিয়া বলো তো? যৌথ মূলধনিতে স্যার 100/80। স্যার লভ্যাংশ, 100/80 বা 10/8। আপনি আসো, গুণন 100/80, আশি। এটা করছিলাম না? জি জি স্যার, স্যার। এখন হচ্ছে 10/8 হবে। ওয়েট ওয়েট ওয়েট, এটা হলো যৌথ মূলধনিতে করছিলাম আমরা। আর অংশীদারিতে এটার পরিবর্তে আমাদের করতে হবে হচ্ছে 100/90। অংশীদারি চ্যাপ্টারে করতে হবে 100/90। আর যৌথ মূলধনিতে 100/80। অথবা এখানে কমে নিলেও হবে, এখানে কত 10/8 করলেও হবে। আর এখানে যদি একটা শূন্য কমে নিই তাহলে 10/9 করলেও হবে। তাহলে অংশীদারি এবং যৌথ মূলধনের মধ্যে একটু ডিফারেন্স আছে কিন্তু এখানে। তাহলে আমরা কি করব, এই যে ব্যাংক সুদটা মোটা অঙ্কিত করব সবসময়, ব্যাংক সুদ।
তাহলে ব্যাংক সুদটা মোট অঙ্কিত করবে, ব্যাংক সুদের টাকা আছে 9,000, কিভাবে হবে? গুণন 10/9, 10/9। অথবা গুণন 100 কত? 90। আর লভ্যাংশটাও 90। করবি, লভ্যাংশটাও করবে হচ্ছে 10/9 অথবা 100/90। আর এইখানে লভ্যাংশ থেকে বাদ দিবা, এটা ফিক্সড, লভ্যাংশ থেকে বাদ দিবা সর্বোচ্চ 50,000 টাকা, আর বেশি কিন্তু দেওয়া যাবে না। লভ্যাংশ লভ্যাংশ যদি আমার এখানে 40,000 হয়, তাও আমরা বাদ অকার্যধার্য লিখবো হচ্ছে কত? 50,000ই লিখবো, 40,000 লিখবো না। 50,000। লভ্যাংশ যদি আমার 10,000 হয়, তারপরে আমি লিখবো বাদ অকার্যধার্য 50,000। 50,000 টাকা অকার্যধার্য হবে লভ্যাংশ থেকে বাদ দেওয়ার পরে, পজিটিভ হলে এখানে লিখবো, নেগেটিভ হলে লিখবো না। আর গৃহ সম্পত্তিতে আমাদের কি দেওয়া আছে? নিট দেওয়া আছে, তাহলে কোনো কাজ নেই। তাহলে আমাদের এখানে এন্ট্রি ছিল কয়টা? 4টা। দেখো, একটা ছিল বাণিজ্যিক সিকিউরিটি সুদ, তাহলে এটা আমরা বাণিজ্যিক সিকিউরিটি সুদটা সরাসরি লিখবো। ব্যাংক সুদ ছিল 9,000, এটাকে মোটা অঙ্কিত করব আমরা, কি 9,000 গুণন 10/9, তাহলে লিখবো। লভ্যাংশটাকে মোটা অঙ্কিত করবো 10/9 দিয়ে, আর এখান থেকে 50,000 টাকা বাদ দিব, আর গৃহ সম্পত্তিটা সরাসরি লিখবো। লিখলি আমাদের কাজ শেষ, প্রথম পাঠটুক শেষ। দেখো, তাহলে আমরা কি এতটুকু কি বুঝলাম, নাকি কোনো প্রবলেমে পড়লাম? বলেন এখানে কোনো প্রবলেম হলো কিনা, আমাদের এই যে এতটুকুর মধ্যে কোনো প্রবলেম হলো কিনা। যদি প্রবলেম হয় না তাহলে স্যার, আবার রিপিট করবো, বলেন আতিয়া। স্যার প্রবলেম নাই। না স্যার, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমাদের মোট করযোগ্য আয় হলো, আমাদের বের করতে বলছে কি, যে ফার্মের মোট আয়, তাহলে মোট আয়টা আমরা বের করছি। ও কর দায় নির্ণয় করতে বলছে, তাহলে কর দায়টা আমরা নির্ণয় করি এবার। কর দায়টা কিভাবে হবে? দেখো, আমরা যে কর দায়ের নিয়ম শিখছিলাম, কর দায়ের কি নিয়ম শিখছিলাম মনে আছে? বেতন খাতা আয়ের ভিতরে যে একটা কর দায় শিখছিলাম, যে 3 লক্ষ টাকা, 3 কত পার্সেন্ট? 3 লাখ টাকার উপরে 0%। 0%। প্রথম 3 লাখ টাকার উপর 0%, তারপরে 1 টাকার উপর পরবর্তী 1 লাখ 5%। টাকার উপরে 5%। 5%। তার পরবর্তী কত বলো? পরবর্তী 3 লাখ। 3 লাখের 10, উপরে, 3 লাখের উপর পরবর্তী 3 লাখের উপরে 10%। এর পরবর্তী কত? 4 লাখ। 4 লাখের 4 উপরে টাকা। 15%। এটা একটা আমরা নিয়ম শিখছিলাম। তারপরে আরো শিখবো, সমস্যা নাই। তাহলে এইখানে আমাদের মোট আয় কত? করযোগ্য আয় হলো এই তার টাকা, 9,000। 9,10,000। তাহলে এই 9,10,000 টাকা, সরি 9 লক্ষ কত? 9,01,000। 1,000। এই 9,01,000-এর মধ্যে আমরা আগে নিয়ে আসবো কত? 3 লক্ষ টাকা। এই যে 3 লাখ টাকা, প্রথম 3 লক্ষ টাকার উপরে 0%। তাহলে 0% ধরলি এখানে 0, তাহলে এখান থেকে তুমি 3 লাখ টাকা বাদ দাও, বাদ দিলে আরো কত থাকে? 6,01,000 টাকা থাকবে। এই 6,01,000 টাকা আমাদের পরবর্তী স্টেপ কিন্তু একবারে নেওয়া যাবে না। প্রথম স্টেপ হচ্ছে আমাদের কত? 3 লাখ টাকার উপরে, প্রথম স্টেপ হচ্ছে 3 লাখ টাকার উপরে 0%। তারপরের স্টেপ হচ্ছে 1 লাখ টাকার উপরে, এটা কিন্তু নিয়ম আছে, লেখা আছে সেটাতে, 1 লাখ টাকার উপরে 5%। তারপরে আমাদের কত বলো? 3 লাখ টাকার উপরে কত পার্সেন্ট? 10%। 10%। তারপরের স্টেপ হচ্ছে 4 লাখ টাকার উপরে 15%। 15%। এগুলা কিন্তু কর দেওয়ার সময়, সাধারণ কর দেওয়ার সময় এটা ফিক্সড, মনে রাখো। তাহলে আমরা এই যে 3 লাখ নিলাম, 3 লাখ নিলাম, 0% ধরলাম, তাহলে এই মোট টাকার থেকে 3 লাখ বাদ দিলাম, তাহলে 6 লাখ থাকলো। এই 6 লাখ থেকে কি এটা কি কম আছে না? বলেন তো, এই যে 1 লাখ, 6 লাখের মধ্যে কি 1 লাখ দেওয়া যাবে? জি বলেন, স্যার। দেওয়া যাবে? জি স্যার। জি স্যার। অবশ্যই সহজেই দেওয়া যাবে। তাহলে এই যে 1 লাখ টাকা দিলাম, এই 1 লাখ টাকার উপরে 5% ধরলাম, 1 লাখ, এই 1 লাখ গুণন 5%, তাহলে আমাদের 5,000। তাহলে আরো 1 লাখ টাকা এখান থেকে আমরা আবার বিয়োগ করি, 1 লাখ টাকা বিয়োগ করে আমি পরবর্তীটার সাথে মিলাবো, তাহলে আমাদের থাকবে হচ্ছে 5,01,000 টাকা। এই 5,01,000 টাকা ভিতর থেকে কি 3 লক্ষ টাকা দেওয়া যাবে? জি স্যার। জি তাহলে স্যার। পরবর্তী 3 লাখ টাকা দিলাম, এই 3 লাখ টাকার উপরে পার্সেন্ট আসবে কত? 10%। তাহলে 3 লাখ ইন্টু 10%, 30,000।
তাহলে 3 লাখ টাকা আবার বাদ দিই এখান থেকে আমাদের। তো 3 লাখ বাদ দিলে আমাদের থাকবে হলো 2 লক্ষ কত, 1,000। তাহলে আমার পরের স্টেপ আছে 4 লাখ। তাহলে কি আর 4 লাখ দিতে পারবো আমরা? না। তাহলে 4 লাখ আর দিতে পারবো না। তাহলে কত টাকার উপরে আসবে আমাদের, যেটা অবশিষ্ট থাকে? তাহলে অবশ্যই স্যার। তাহলে আমাদের লিখতে হবে অবশিষ্ট। তাহলে এই যে দেখো এখানে লিখছি যে অবশিষ্ট, মোট আয়ের অবশিষ্ট টাকা। অবশিষ্ট টাকা মানে আমার আয় হচ্ছিল এই যে 9,01,000 টাকা। তার থেকে 3 লাখ বাদ দিব, 1 লাখ বাদ দিব, আবার 3 লাখ বাদ দিব। বাদ দিলে এই যে অবশিষ্ট থাকলো এই টাকাটা। তাহলে এই টাকার উপরে 15% ধরলাম, ধরে এই টাকাটা হইলো আমাদের। তাহলে এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি বলেন, নাকি কোনো সমস্যা হইলো? স্যার। জি স্যার, না। বুঝতে পারছি। আচ্ছা, এটা আমরা পরে বুঝাই। আগে আমরা আরেকটা অঙ্ক নিয়ে কথা বলি। তাহলে আমাদের এই নিয়মের অঙ্ক আপনাদের এই পর্যন্ত আমি হোমওয়ার্ক দিব। এই নিয়মের যত অঙ্ক আছে সবগুলাই করবেন, সাজেশনে যত অঙ্ক আছে দেখবেন। এই যে আমি যে যে নিয়মটা দেখা দিলাম, এই নিয়মের যে অঙ্কগুলো আছে সাজেশনের গুলা কইরা গ্রুপে পিক দিবেন, পারবেন বলেন? জি স্যার। স্যার স্যার কালকে। একটু ন্যূনতম করে দেয়, একটু বের করে দেয়, অতটা পারি না। আচ্ছা, একটু করাবো ভাই। এই পর্যন্ত করলেই হবে আপনার আপাতত। 2 নাম্বার দেখেন, ন্যূনতম করটা একবার শিখে দিয়ে যাবো। স্যার দেন, জি স্যার। কালকে পরীক্ষা। দেখেন, বলে ন্যূনতম কর নির্ণয়। বিক্রয় যদি থাকে, বিক্রয় থাকলে ন্যূনতম কর নির্ণয় করতে হবে। এখানে আপনাকে বলছে হচ্ছে ন্যূনতম কর যদি বিক্রয় থাকলে আপনি ন্যূনতম কর বের করবেন, আর বিক্রয় না থাকলে ন্যূনতম কর বের করতে হবে না। তাহলে আমি এখানে কি লিখছি, বিক্রয়। আগে এই যে একটা গণনা কার্য করে নেবেন, একটু মিউট করে রাখেন। দেখেন গণনা কার্য, এই যে গণনা কার্যটা করে নিতে হবে। লভ্যাংশ ব্যতীত মোট আয় নির্ণয়। তাহলে লভ্যাংশ বাদ দিয়ে মোট আয় এখানে নির্ণয় করতে হবে। তাহলে মোট আয়ের মধ্যে বিক্রয় আমাদের দেওয়া ছিল 1,25,00,000। তাহলে বিক্রয়টা আমরা বসাইলাম। তারপরে সিকিউরিটির সুদ, সিকিউরিটির সুদ ছিল 21,000 টাকা। 21,000 টাকা বসাইলাম। ব্যাংক জমা সুদ, এই ব্যাংক জমা সুদ হচ্ছে আমরা মোটা অঙ্কিত করার পরে যেটা পাইছি ওটা কিন্তু। ব্যাংক জমা সুদ আছিল 9,000। এই 9,000কে মোটা অঙ্কিত করার পর আমাদের গুণন 10 কত 9 করলে কিন্তু 10,000 আইছে। এটা হলো 10,000 নিলাম। গৃহ সম্পত্তি আমাদের যেটা ছিল এটাই নিলাম। লভ্যাংশ এখানে কি বলছে, লভ্যাংশ বাদ দিয়ে। তাহলে লভ্যাংশটা আমাদের ছিল, তাহলে ওটা বাদ দিলাম। তাহলে বিক্রয় লিখবো, সিকিউরিটি সুদ লিখবো, ব্যাংক জমা সুদ, গৃহ সম্পত্তি আয়। তাহলে এই যে মোট প্রাপ্তি হলো এই টাকা। স্যার লভ্যাংশ এটা কেন আসলো? বিক্রয় থাকার জন্য ন্যূনতম আয় বের করতে হবে, বিক্রয় থাকার জন্য মোট আয় বের ন্যূনতম আয় বের করতে হবে। বিক্রয় না থাকলে এই আচ্ছা, পর্যন্তই কাজ শেষ আপনার। তাহলে মানে আমাদের ন্যূনতম কর বের করতে হবে না? না, তাহলে আমাদের আচ্ছা, বিক্রয় থাকার জন্য এই যে ওয়ার্কিংটা করা লাগলো, ওয়ার্কিংটা কইরা এই যে ন্যূনতম কর এখন বের করব। তাহলে বের করব হচ্ছে কিভাবে, দেখো এই যে লভ্যাংশ ব্যতীত মোট প্রাপ্তি, এই যে লভ্যাংশ ব্যতীত মোট প্রাপ্তি, এই যে এখান থেকে আমি উপরে তো যোগ করে নিছি মোট প্রাপ্তি। এটার উপরে হচ্ছে 0.60%। তাহলে এই টাকার উপরে 0.60% ধরলেই আমাদের এই টাকাটা আসবে। আর হচ্ছে লভ্যাংশের উপরে, লভ্যাংশ দেখো মোটা অঙ্কিত করে কত ছিল, 50,000 হয়েছিল না? আবার জি স্যার। বকার ধার্য হ্যাঁ, কত, 50,000। বাদ দিলে কত থাকে, জিরো। লভ্যাংশের জি। উপরে 0.06%। তাহলে ধরলি আমাদের ন্যূনতম কর আসলো এটা। তাহলে আমাদের 2টা কর পেলাম, একটা কর হচ্ছে এই যে মোট কর এটা আসলো, আর একটা হচ্ছে এটা। তাহলে এখন আমরা কোনটা সিলেক্ট করব? দেখেন এই যে এখানে আরেকটা আমাদের এই সাধারণ কর নিরূপণ করতে হবে। এটা হচ্ছে আমাদের সাধারণ কর আহ, নিরূপণ হার, সাধারণ কর নিরূপণ হার। তাহলে ন্যূনতম কর আমাদের কত বের হয়েছে, সাধারণ কর বের হয়েছে কত, এটা বের হয়েছে সাধারণ কর না? উপরে দেখেন তো। জি জি স্যার। স্যার। আর ন্যূনতম জি স্যার। কর আর এটা বের হলো ন্যূনতম কর বের হলো এটা। তাহলে 75,000। এই দুইটার মধ্যে যেটা বড় হবে এটা হবে ফার্মের প্রদেয় কর। তাহলে বড় কোনটা, বড় তারপরটা হচ্ছে ন্যূনতম।
না, বড় যেটা বড় ওইটাই ফার্মের কর 75,000 বড়, 75,000 নিলাম। যেটা বড় স্যার। হবে এটা, এই দুইটা আগে আমরা বসাবো, দুইটা কর যে আমরা বের করলাম এই দুইটা বসাবো, বসানোর পরে যেটা বড় হবে এটা নিয়ে ফাইনাল করে বসাবো। আর এটার নাম লিখবো ফার্মের পদেয় কর বড়টি। ঠিক আছে। জি স্যার। তারপরে স্যার বাদ উৎসে কর কর্তন। উৎসে কর কর্তন এটা ফিক্সড। বাণিজ্যিকের উপর 5% ধরবা। বাণিজ্যিক সিকিউরিটি সুদ 21,000 ছিল, 5% ধরবা। ব্যাংক জমা সুদ, ব্যাংক জমা আমাদের হয়েছিল কত, 10,000 না? আগে ছিল কত বলো তো, জি স্যার। 9,000। মোটা অঙ্কিত করে কত হয়েছিল? 10,000। 10,000। তাহলে হাজার যেটা মোটা অঙ্কিত করে হয়েছে এটা আগে লিখবা, 10,000 মাইনাস 9,000, তাহলে থাকবে 1,000। তারপরে লভ্যাংশ, লভ্যাংশ আগে ছিল 45,000, এখন লভ্যাংশ হয়েছে হলো কত, মোটা অঙ্কিত করে হয়েছে 50,000, তাহলে লিখবা 50,000 মাইনাস 45,000। তাহলে উৎসে কর কর্তনের মধ্যে আসবে হচ্ছে কোনগুলো, বাণিজ্যিক সিকিউরিটির সুদের উপর 5%, আর যেগুলো মোটা অঙ্কিত করছে এগুলো আসবে, মোটা অঙ্কিত করা এন্ট্রি গুলা আসবে। স্যার, তাহলে গৃহ সম্পত্তি এটা তো আসবে না। না, গৃহ সম্পত্তি এখানে কাজ নেই। আচ্ছা। তো এইটাই হচ্ছে ফার্মের নিট পদেয় কর। আর বিক্রয় না থাকলে তো আমাদের একদমই সহজ। বিক্রয় না থাকলে আমার এই আগে এইটুক তো মোট কাজ করতেই করযোগ্য হবে। আয় পর্যন্ত। হুম, ঠিক আছে। জি স্যার। তাহলে এই যে এটা দেখেন কি বলছে, ক, খ, দুই সমস্যা 2। তাহলে আমরা একের নিয়মে, এক নাম্বার যে করলাম, এক নাম্বারের নিয়মে আমরা সবগুলাই করব সাজেশন থেকে বা বই থেকে। যেটা যেটা এনটি আটকে যাবো এটা আমরা গ্রুপে ডিসকাস করব। দেখেন সমস্যা 2 নাম্বার। সমস্যা 2 কি বলছে? স্যার আমরা বুঝতে পারবো হুম। টিকা লিখবো আমরা, মানে টিকা যে লিখতে হয় ওটা বুঝবো কেমনে যে এটা টিকা দিতে হবে? ওরা বুঝে দিবনি আমি, সমস্যা নেই। জি স্যার। ক, খ এবং গ একটি ফার্মের অংশীদার, যেখানে আপনাদের এখান থেকে একটু সাউন্ড আসতেছে, আমি বোঝানোর সময় একটু মিউট করে রাখবেন। ক, খ, ক, খ এবং গ একটি ফার্মের অংশীদার, যেখানে তাদের লাভ লোকসান এর অনুপাত দেওয়া আছে 2:2:1। 30/6/2022 তারিখে ফার্মের আয় ছিল 2 লক্ষ টাকা। তাই ফার্মের হিসাব বইতে নিম্নোক্ত খরচগুলো পরিলক্ষিত হয়। দেখেন ক, খ, গ কে যথাক্রমে 36,000, 45,000, 48,000 টাকা বেতন প্রদান করা হয়। তাহলে এটা অংশীদারদের বেতন। তারপরে ক ও খ কে যথাক্রমে তাদের নিকট থেকে ধার গ্রহণের জন্য এত টাকা ঋণের সুদ দেওয়া হয়। তাহলে এটা ঋণের সুদ। তারপরে আমাদের এটা আছে কি, খ কে বিক্রয়ের উপরে এত টাকা কমিশন দিবে। কাস্টম আইন ভঙ্গের জন্য এত টাকা জরিমানা। তাহলে এটা হচ্ছে আমাদের জরিমানাটা হচ্ছে অননুমোদনযোগ্য খরচ। আগাখা ফাউন্ডেশনের অনুদান, আগাখা হচ্ছে আমাদের অনুমোদনযোগ্য খরচ। এই আগাখা তো, আগাখা হচ্ছে এটা আমাদের আসবে না। কর, অগ্রিম কর এত টাকা, অংশীদারদের উত্তোলনের পরিমাণ এত টাকা। তাহলে আমাদের বলছে কি, উপরোক্ত তথ্য হতে ফার্মের ফার্ম অংশীদারদের কর দায় নির্ণয় করো, ফার্মের আয় আর অংশীদারদের কর দায় নির্ণয় করবা। তাহলে প্রথমেই দেখো লাভ কিন্তু আমাদের এখানে দেওয়াই আছে, লাভটা নিট লাভটা ধরবো আমরা কত টাকা, নিট লাভটা ধরবো হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে আমরা লিখবো কি, উপরে করদাতার নাম লিখলাম। করদাতার নাম হচ্ছে, এখানে আছে হচ্ছে আমি একই নাম লিখছি। দেখেন এখানে লিখতে হবে কি, ক, খ, গ। করদাতা হচ্ছে ক, করদাতার নাম হচ্ছে ক, খ, গ, 3 জন অংশীদার, তাহলে 3 জনই দিবা। ক, তারপরে খ, গ। তারপর আয় বর্ষ কর বর্ষ লিখবা। তারপর লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ হবে কত টাকা বলো। লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ কত হবে? দুই দুই লাখ লাখ টাকা লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ হবে 2 লক্ষ টাকা। তাহলে উম আমরা কি করব, লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভটা বসাবো, যে লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ 2 লক্ষ টাকা। তারপরে উম অংশীদারদের বেতন, অংশীদারদের বেতনের ভিতরে
আমাদের কি বলছে অংশীদারদের বেতনের ভিতরে কি বলছে? দেখো অংশীদারদের বেতনের মধ্যে আমাদের ক বেতন কত ক, খ, গ কে 36,000, 45,000, 48,000 টাকা বেতন প্রদান করা হয়। তাহলে আমরা লিখলাম হচ্ছে অংশীদারদের বেতন। লেখার পরে আমরা এখানে লিখলাম ক কত পাইছে, খ কত পাইছে, ক কত পাইছে, বেতনটা লিখলাম। তাহলে বেতন লেখার পর আমাদের কি আছে? ক এবং খ কে যথাক্রমে তাদের নিকট হতে ধার গ্রহণের জন্য এত টাকা সুদ প্রদান করা হয়। তাহলে কি লিখতে হবে বলো তো তোমরা? কি লিখতে হবে? কি লিখতে হবে? ধার গ্রহণ মানে কি অংশীদারদের অংশীদারদের কি? ঋণের সুদ। ঋণের সুদ। অংশীদারদের ঋণের সুদ। তাহলে দুইজন পাইছে, দুইজনে ঋণের সুদটা দিয়ে দিলাম। ঠিক আছে? স্যার বলেন ঠিক আছে কিনা? তারপরে আহ, অংশীদার আসবে। খ কে পণ্য বিক্রয়ের উপরে কমিশন দেওয়া হয় 30,000 টাকা। তাহলে লিখবেন কমিশন, খ এর কমিশন সরাসরি 30,000 টাকা। এরপরে আমাদের আছে কি? কাস্টমাইন ভঙ্গের জন্য 55,000 টাকা জরিমানা করা হয়। তাহলে সরাসরি লিখবেন কাস্টমাইন ভঙ্গের জরিমানা 55,000 টাকা। অগ্রিম কর, তারপর উত্তোলন দিয়ে উত্তোলনটা দিলাম। দেওয়ার পরে আমাদের কি হবে তাহলে? উত্তোলনটা দেওয়ার পরে আমাদের হবে হলো মোট করযোগ্য আয়। তাহলে এবার মোট করযোগ্য আয় কত হলো আমাদের? 6,00,000। মোট করযোগ্য আয় 6,74,000 টাকা। এবার আমরা যদি কর দায় নির্ণয় করি তাহলে কি লিখবো বলো তো তোমরা? কর দায় নির্ণয় করলে কি হবে? এই কর দায় নির্ণয় করলে কি হবে? 3 লাখ টাকার উপর 0%, তিন লাখ 1 লাখ টাকার উপর 3,00,000 টাকার উপরে 0%। তাহলে 0%। 0%, তাহলে আমরা লিখবো 0। তাহলে এখান থেকে 3,00,000 যদি বাদ দিই তাহলে আরো কত থাকবে? 3,74,000 থাকবে না? স্যার 3,74,000 থাকবে। জি স্যার। পরবর্তী কত নিতে হবে? এক 1 লাখ। 1,00,000 1 লাখ। 5,000। তাহলে 1,00,000 আবার বাদ দাও। তাহলে আমার থাকবে হচ্ছে কত? 2,70,000। 2,74,000। 75,000। তাহলে 2,74,000 পরবর্তী ধাপ কত আছে? 3,00,000। 3,00,000 কি আর চাইতে পারতেছি আমি? আমার তো আছে না 2,74,000। না স্যার, স্যার, এটার অবশ্যই উপরে 10% দিতে লিখতে হবে। হবে অবশিষ্ট 2,74,000 উপরে কত পার্সেন্ট? 10%। 10%। 10%। 40 শেষ কাজ। স্যার হুম। আর স্যার যদি এখানে অংশীদারদের ওয়েট, ব্যক্তিগত ব্যাংকের হ্যাঁ ওয়েট, এইখানে আমাদের অংশীদারদের কর দায় যদি নির্ণয় করতে বলে অংশীদারদের কর দায় নির্ণয়। অংশীদারদের কর দায় নির্ণয় মানে প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা কর দায় নির্ণয় করা লাগে। যেমন কর জন্য একটা, খর জন্য একটা, গড় জন্য একটা। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আগে কর কত আয় হয়েছে, খর কত আয় হয়েছে, গড় কত আয় হয়েছে, এই আয়টা বের করতে হবে। তারপরে এই আয়টা বের করার পর আমরা দেখব, একটু ভালোভাবে শুনেন। আয়টা বের করার পর যেমন এই যে এখানে আয় বের করছি আমি, অংশীদারদের ব্যক্তিগত মোট আয় বের করলাম ক, খ, গ। বের করার পর দেখবো আমরা কার 3,00,000 টাকা কারোর হয়েছে? দেখেন তো এখানে 3,00,000 টাকা কারোর হয়েছে? না স্যার, তিন হয় লাখ নাই। টাকা যদি না হয় তাহলে কর দায় নির্ণয় করা লাগবে না। আর ধরেন এটা 4,33,000 হইলো, তাহলে এটার কর দায় করা লাগবে না, এটারও কর দায় করা লাগবে না। এই যে 3,00,000 যে পার করবো তার কর দায় নির্ণয় করা লাগবে। আর যদি 3,00,000 কোনোটাই পার না করে তাহলে কোনোটারই কর দায় নির্ণয় করতে হবে না, শুধুমাত্র আয়গুলো, মোট আয়টা আগে আপনাকে বের করতে হবে। মোট আয়টা বের করলে না আপনি জানতে পারবেন যে ব্যক্তিগত কর নির্ণয় করা যাবে কিনা। যদি কর 3,00,000 টাকায় পার হয়ে যায় তাহলে এটার জন্য করবা, কর 3,00,000 টাকা পার হয়ে গেলে এটার করবা, গড় 3,00,000 টাকা পার হয়ে গেলে এটারও করতে হবে। তাহলে আমরা মোট আয় বের করার নিয়ম হচ্ছে যে এভাবে, মোট বন্টনযোগ্য আয়। তাহলে মোট বন্টনযোগ্য আয় হচ্ছে আমাদের কত টাকা? আমাদের আয় যে বের করছিলাম আমরা প্রথম পার্টে, আয়টা যে বের করছি দেখো, দেখাচ্ছি আমি। এটা হচ্ছে লিখবা মোট বন্টনযোগ্য আয়। এই যে এখানে মোট করযোগ্য আয় যেটা, এটা হলো বন্টনযোগ্য আয়। তাহলে মোট আয় আমরা বের করছি 6,00,000 কত? 74,000। মোট আয় 6,74,000। তাহলে এটা লিখে নিবা যে মোট বন্টনযোগ্য আয় 6,74,000।
74,000 টাকা লিখলাম। তারপরে বেতন, ক পাইছিল 36,000, খ পাইছিল 45,000, গ পাইছিল 48,000। তাহলে এই যে মোট যে টাকা ছিল এর ভিতর থেকে ক কে 36,000 টাকা বেতন দেওয়া হইলো, আর খ কে 45,000 টাকা বেতন দেওয়া হইলো, গ কে 48,000 টাকা বেতন দেওয়া হইলো। তাহলে কি এই টাকা আর থাকলো? বলেন তো এই টাকা। না। তাহলে এই টাকা থেকে কি কমে গেল না এই টাকা? কমে গেল। তাহলে এই যে এখানে জি স্যার। মাইনাস দিয়ে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে। তারপরে স্যার সুদ, জি স্যার। ঋণের সুদ, এই টাকা থেকে ক কে 45,000 টাকা সুদ দেওয়া হলো, খ কে সুদ দেওয়া হলো, তাহলে আরো কমে গেল, এই জন্য আবার বিয়োগ করছি। আবার এই টাকা থেকে কমিশন দেওয়া হলো, এই জন্য 30,000 টাকা, এই জন্য আর একটু কমে গেল, বাদ দিলাম। বাদ দেওয়ার পর আপনার কত থাকলো? বাদ দেওয়ার পর আপনার এই যে দেখেন এইটার থেকে একজন বিয়োগ করেন, দেখেন এই তিনটা বাদ দেন একজন, বাদ দিয়ে কত টাকা থাকলো একজন বিয়োগ করেন, বাদ দিয়ে কত টাকা থাকলো দেখেন। 6,74,000 টাকা থেকে বিয়োগ করেন। একটু তাড়াতাড়ি বিয়োগ করো। তো 4,25,000। 4,25,000। তাহলে 4,25,000 টাকা আমরা বসাইলাম। 4,25,000 টাকা বের হলো। এই 4,25,000 টাকা এখন আমরা ভাগ করে দিব। তাহলে এই যে 4,25,000 টাকা কি অনুপাতে ভাগ করে দিব? আমাদের অনুপাত দেওয়া ছিল 2:2:1। 2:1। তাহলে 4,25,000 টাকা ক পাবে হচ্ছে আমাদের কিভাবে? আমরা লিখবো এইভাবে, 4,25,000, 4,25,000 ইন্টু কর অনুপাত হচ্ছে 2, তাহলে গুণন 2, আর ভাগ হচ্ছে আমাদের কত? এই সবটি যোগ করলে 5। ভাগ হচ্ছে 5। 5। তাহলে দেখো ক্যালকুলেশন করলে এটা আসে কিনা, আসে? জি স্যার। পরেরটাও তো জি এক, স্যার। আর পরেরটা কত দিয়ে গুণন হবে? ভাগ 5 গুণন 1। ঠিক আছে। জি তাহলে স্যার। এই যে আমাদের বন্টনযোগ্য মুনাফা থেকে একে এত টাকা দিলাম, এইটাকে এত টাকা দিলাম, তাহলে টাকাটা কি কমলো না বাড়লো আরো? স্যার কমে গেল। তাহলে টোটাল টাকাটা আরো কমে গেল। এই জন্য এখানে কি চিহ্ন দিতে হবে? নেগেটিভ চিহ্ন দিতে হবে। বুঝতে পারলাম? এবার এটার থেকে জি দেখেন স্যার। সব টাকা শেষ, এটার থেকে সব টাকা জিরো হয়ে গেল। আর এই যে এইগুলো যোগ করলে এটা, এই যোগফলগুলো আমাদের হচ্ছে মোট করযোগ্য আয় হলো। আর মোট করযোগ্য আয় কারোর কি 3 লাখ টাকা কস করছে? না। তাহলে আর কর দায় নির্ণয় করতে হবে না। এই যে বন্টনযোগ্য মুনাফা এখানে লিখে দিছি, হেল্পলাইনে বের করে দিছি। ওয়েট, 46,000। ওয়েট, দাঁড়াও। অংশীদারদের মোট আয় 3 লাখ টাকার কম হয়, কর দায় নির্ণয় করার প্রয়োজন নেই। অংশীদারদের মোট আয় 3 লাখ টাকার বেশি হলে কর দায় নির্ণয় করতে হবে পৃথক পৃথক ভাবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে কর দায় নির্ণয় করতে হবে।